গল্পের নাম হৃদয় জুড়ে শুধু আপনি। কলমে জান্নাত সুলতানা। তৃতীয় পর্ব। মাইশার নিজের রুম-ই বাসর হিসেবে সাজিয়েছে সবাই মিলে। মাইশাকে 10টা নাগাদ আয়না আর সারা মিলে বিয়ের সাজটা চেঞ্জ করিয়ে একটা সিল্কি শাড়ি পরিয়ে দিয়েছে। হালকা করে সাজিয়ে দিয়ে চুলগুলো ছেড়ে দিয়েছে। এখন রাত 11টা ছুঁই ছুঁই করছে। মাইশা কখন থেকে বসে বিরক্ত হচ্ছে, এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়। ভালো লাগছে না মেয়েটার। এরই মধ্যে দরজা খোলার শব্দ হলো। কেউ ঘরে ঢুকে আস্তে করে দরজাটা লাগাচ্ছে। মাইশা একটু নড়ে চড়ে বসল। মেয়েটার এতক্ষণ বিরক্ত লাগলেও এখন ভয়ের সাথে লজ্জাও পাচ্ছে। আয়ান ঘরে ঢুকে দরজাটা আটকে মাইশার পানে দৃষ্টি দিল একবার। মেয়েটা একদম গুটিয়ে বসে আছে। আয়ান মুচকি হাসল। তারপর হাতের ঘড়ি সাথে আরো কিছু একটা সেন্টার টেবিলে রাখল। কিছু না বলে লাগেজ থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা এতক্ষণে মাথাটা নিচু করে রেখেছিল। ওয়াশরুমে দরজার খোলার শব্দে মাথাটা একটু উঁচু করে চাইল। না, কেউ নেই। তারপর মাথা হতে শাড়ির আঁচলটা ফেলে দিল। বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়ল। মেয়েটা নার্ভাস ফিল করছে। ওর আজ এই সুদর্শন চেনা পরিচিত পুরুষটাকে ভয় কেন লাগছে? এই অতি সুদর্শন পুরুষটিকে তো ও ভালোবাসে। তাহলে সে এত নার্ভাস কেন হচ্ছে? নিজের উপর নিজেই বিরক্ত হলো মাইশা। মিনিট 10-এর বেশি সময় পর আয়ান বের হলো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। এসেই দেখল তার বউ ঘুমটা ফেলে কি সুন্দর আরাম করে বসে কিছু ভাবছে। মেয়েটা নিশ্চয়ই এখনো বুঝতে পারেনি আয়ান এসছে। বুঝতে পারলে এতক্ষণে কি করত হতো নিজেও জানে না। আয়ান বেশ গম্ভীর কণ্ঠে বলল, মাথার আঁচল কই? মাইশা থমথমে খেয়ে উঠল। তড়িঘড়ি করে মাথায় ঘোমটা দিল। মেয়েটা ওকে ভালোবাসলেও বেশ সম্মান করে। সব সময় কেমন বেজে
ছোট্ট দুল জোড়া পরিয়ে দিয়েছে মেয়েটাকে। তারপর মাইশাকে বলল, নোজ পিনটা খোলো। মাইশা বাধ্য মেয়ের মতো শুনল আর খুলে নিল। আয়ান আলতো করে ধরে নোজ পিনটা পরিয়ে দিল। তারপর এক জোড়া চুড়ি পরল। নিজে মেঝে হতে উঠে মেয়েটার হাতটা ধরে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। তারপর বক্স থেকে চেইন টানিয়ে আলতো করে পিঠের খোলা চুলগুলো সরিয়ে নিল। মেয়েটা হালকা কেঁপে উঠল। আয়ান মুচকি হাসল। নিজের বলিষ্ঠ হাত দিয়ে পরিয়ে দিল হাতে থাকা চেইনটা। এগুলো সব সময় পরে থাকবি, বুঝেছিস? আদেশের কণ্ঠে বলল আয়ান। মাইশার চোখ এতক্ষণ বন্ধ ছিল। আয়ানের এমন কড়া কণ্ঠে মেয়েটা নড়ে চড়ে দাঁড়াল, মাথাটা উপর নিচ করে। আচ্ছা, বুঝালো। আয়ান আর কাল বিলম্ব করল না। ঝট করে আবারও কোলে তুলে নিল। বিছানায় নিয়ে শুয়ে দিল, নিজেও মেয়েটার উপর আধা শোয়া হল। আয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম চিক চিক করছে। মাইশা আলতো করে ঘুমিয়ে পড়ো। মাইশা ভেবাচেকা খেয়ে গেল। কই বেচারি ভেবেছিল আয়ান কিছু করবে। এই রাতটা নিয়ে সব মেয়ের কত স্বপ্ন থাকে, কিন্তু কই এই বেডা তো কিছু করল না। মাইশা মনে মনে বেশ কয়েকটা কটু কথাও বলে নিল আয়ানকে। তারপর আলতো করে আয়ানকে ছাড়িয়ে নিয়ে উঠতে চাইল, তবে সে ব্যর্থ। লাইট এখনো ঝালানো, লাইট অফ না করলে ওর ঘুম হবে না। কিন্তু এই লোক তো ওকে ছাড়ছেই না। মাইশা বেশ অনেকক্ষণ মোচড়ামুচড়ি করে, যখন ক্লান্ত হয়ে গেল। তারপর হুট করেই একটা কাণ্ড ঘটাল। শক্তপোক্ত মানবটার লোমযুক্ত বুকে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আয়ানকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকায় বেশ সুবিধা হয়েছে। কিন্তু ও হয়তো এটাই ভাবেনি এরপর কি হতে পারে। আয়ান মেয়েটাকে এক ঝটকায় নিচে ফেলে ওর উপর উঠে গেল। এতক্ষণ কন্ট্রোল করছিলাম। কিন্তু তুই এমন করলি কেন? এখন আমাকে কিছুই বলতে পারবি না? কথাটা বলেই অধর মিলিয়ে দিল। মাইশা আস্তে করে চোখ বন্ধ করতেই চোখের কার্নিশ হতে দুফোঁটা জল গড়ি পড়ল। এই চোখের জল কষ্টের নয়, সুখের। আয়ান মাইশাকে ছেড়ে দিয়ে ঝড়ের বেগে গিয়ে লাইট অফ করে দিল। একটা রমণী তার প্রিয় পুরুষটার কাঁধে মাথা রেখে গল্প করছে। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি করে কেন বলেন? আমি তো আপনার অনেক ছোট। হঠাৎই প্রশ্নটা করল মাইশা। উত্তরের জন্য কাঁধ হতে মাথা তোলা ব্যক্তিটার মুখও পানে চাইল। কেন আপনার ভালো লাগে না? ব্যক্তিটা মুচকি হাসল আর সেও পাল্টা প্রশ্ন করল।
ভালো লাগে তাই। কিন্তু তুমি করে বললে আরো ভালো লাগতো। রমণীটা ঝটপট জবাব দিল, তবে মুখটা মলিন করে। আবারও মাথা এলিয়ে দিল পুরুষটার শক্ত চওড়া কাঁধটায়। বেশ অনেকটা সময় নীরবতায় কাটল। যান, ঘরে চলো। রাত অনেক হয়েছে। মেয়েটা বিস্ময় নিয়ে চাইল। অবাক হয়ে বলল, আপনি সত্যি বলছেন? অবাক হয়ে জড়িয়ে ধরল মানবটাকে। মানবটা মুচকি হাসল। আস্তে করে মেয়েটাকে ছাড়িয়ে নিল। ভালোবাসার পরশ এঁকে দিল তার প্রিয়তমার কপালে। কণ্ঠে শীতলতা এনে শুধালো, আমার ছোট্ট বউটা আবদার করে বলেছে, আর সেটা কি আমি অনাগ্রহ করতে পারি? উহু, একদম নয় জান। কথাটা সমাপ্ত করে সাদনান প্রিয়তাকে এক ঝটকায় পাজা কোলে তুলে বেলকনি হতে ঘরের ভিতর যেতে যেতে বলল, অনেক রাত হয়েছে জান। কাল কলেজ যেতে হবে তো। এখন ঘুমাতে হবে বউ। প্রিয়তাকে বিছানায় শুয়ে দিয়ে সাদনান লাইট অফ করে দিয়ে নিজেও এসে ছোট পুচকে বউটাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল। সময় আর নদীর স্রোত কেউই বেঁধে রাখতে পারে না। সময় চলমান, এটা কারোর জন্য অপেক্ষা করে না। এটা কারোর পরোয়া করে না। এটার গতিবিধি সব সময় এক থাকে। বরং আমাদের এটার জন্য অপেক্ষা করতে হয়। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সব সময় মানুষ এই সময়ের জন্য অপেক্ষা করে। আয়নরা সবাই ঢাকা শিফট করেছে। মাইশাকে ঢাকা শিফট করবার সপ্তাহ খানিক বাদে নিয়ে গিয়েছে। আয়না, রাহাত, ইনিয়া সবাই লন্ডন গিয়েছে, মাস হতে চলল। সময় তার নিজ কাটায় ঠিক একইভাবে চলতে থাকে। শুধু সময় আমাদের মানুষের জীবন পরিবর্তন করে দেয়। ঠিক তেমন অপেক্ষা করতে করতে এখন প্রিয়তার সারা পরীক্ষা সময় হয়ে গেল। কাল থেকে ওদের পরীক্ষা শুরু। সাদনান ঢাকা থেকে আজ সন্ধ্যা ফিরেছে। গিয়েছে অবশ্য, সপ্তাহ এখনো হয়নি। আজম মির্জা ছেলেকে বলেছিল এই সপ্তাহ যেন ঢাকা থাকে, একটা জরুরি মিটিং আছে। সাদনান এক কথা জানিয়ে দিয়েছিল, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। দরকার পড়লে প্রতিদিন সে কুমিল্লা থেকে ঢাকা এসে অফিস সামলাবে। কিন্তু সে তার বউকে ছাড়া থাকতে পারে না। ছেলের এমন বেহায়া কথাবার্তা শুনে আজম কান হতে ফোন নামিয়ে রেখেছিলেন। কিন্তু সালেহা বেগম ঠিক তার ছেলেকে সাই দিয়ে বলেছিল, আব্বা আপনার যা ভালো লাগে তাই করেন। ব্যাস, আর কি তিনি আর কিছু বলবার মতো সাহস করেনি। কারণ বউ তার এক কথার মানুষ। আর ছেলে, সে তো থাকেই নির্লজ্জ, ছেলের কথা না হয় নাই বা ভাবলেন। রাত 11টা বেশি সময় বাজে এখন। খাবার সবাই 10টার দিকে খেয়ে নিয়েছে। তারপর ঘরে এসে প্রিয়তা বই নিয়ে বসেছে আর সাদনান ল্যাপটপ নিয়ে বিছানায় বসে কিছু করছে। উহু, সাদনান তো বিছানায় বসে ওর ছোট্ট বউটার পানে চেয়ে। কি সুন্দর করে পা দুলিয়ে দুলিয়ে চেয়ারে বসে পড়ছে মেয়েটা। এটা সাদনানের কাছে বেশ লাগছে। এই যে এখন মন চাইছে ঠুস ঠাস কটা চুমু খেয়ে নিতে। তবে তা এখন করা যাবে না, দমন করতে হবে। কারণ এসব করলে তার বউয়ের পোড়ায় সমস্যা হবে। আর পোড়ায় সমস্যা হলে যে ফেল করবে, আর ফেল করলে যে তার শ্বশুর মশায় তাকে তার বউ দিবে না। হঠাৎ করে সাদনানের মনে হলো কাল তো পরীক্ষা। আর পরীক্ষার আগের দিন বেশি রাত জাগতে নেই।
সাদনান কোলের উপর থাকা ল্যাপটপ সহ বালিশ সাইডে রেখে বিছানা হতে নেমে দাঁড়ালো। এখন আর পড়তে হবে না সোনা। চলো ঘুমুতে হবে, বেশ আদুরে কণ্ঠে বলল। প্রিয়তা পড়া বাদ দিয়ে চাইল তার একান্ত নিজের ব্যক্তিটার পানে। এখনো সব রিভিশন দেওয়া শেষ হয়নি। আফসোস সুরে বলল প্রিয়তা। সাদনান তার বউকে আচমকাই পাজা কোলে তোলে নিল। প্রিয়তা চমকে উঠল, তবে নিজেকে সামলে মুচকি হেসে ছোট্ট ছোট্ট হাত জোড়া দিয়ে সাদনানের গলা জড়িয়ে ধরল। তারপর কেমন আদুরে বাচ্চার মতো নাক গসে নিল তার ব্যক্তিগত পুরুষটার বুকে। সাদনান চোখে হাসল। এটা আজ নতুন নয়। যেদিন প্রথম মেয়েটাকে কোলে নিয়েছিল শুধু সেদিন বাদ গিয়েছে। আর নয়তো এরপর যত বার কোলে নিয়েছে ঠিক তত বারই মেয়েটা এমন কাজ করে। সাদনানের বেশ লাগে ওর এই ছোট্ট বিষয়টা। ছোট্ট কেন হবে? একদম ছোট্ট নয়। ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা কখনো ছোট্ট হয় না। কোনো কিছু খারাপ বা বিরক্ত লাগে না। প্রিয়তাকে বিছানায় শুয়ে দিতে দিতে সাদনান বলল, এখন আর কিছু পড়তে হবে না। আল্লাহ বাঁচিয়ে রাখলে বাকিটা কাল সকালে শেষ করে নিও বউ। বলতে বলতে গিয়ে লাইট অফ করে দিল। তারপর নিজে শুয়ে প্রিয়তাকে টেনে বুকের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমি যাও, সব ঠিক হবে। প্রিয়তা আলতো করে নিজের অধর জোড়া সাদনানের বুকে ছুঁয়ে দিল। তার আবারও জড়িয়ে ধরে নিজেও প্রশান্তির হাসি হাসল। এই সুদর্শন পুরুষটা ওর নিজের। ভাবতেই বেচারির এই ছোট্ট মনটা হাজার রঙের প্রজাপতি উড়ু উড়ি করে যায়। শোনো, একদম তাড়াহুড়ো করবে না শারু। মন দিয়ে প্রশ্নটা পড়ে তারপর ঠান্ডা মাথায় লেখা শুরু করবে। বুঝতে পেরেছ? ফোনের ওপাশে থাকা সারা শব্দহীন হাসল, যেন সে রাহান নামক প্রেমিক পুরুষটির এমন কথায় বেশ মজা পাচ্ছে। অবশ্য মজা পাবারই কথা। রাহান এ নিয়ে এই একটা কথাই না হলেও 8 থেকে 10 বার তো বলে ফেলেছে। আচ্ছা, আপনি এই একটা কথা আর কবার বলবেন? না মানি সেই কখন থেকে এটাই বলে যাচ্ছেন। আমি কি না ঘুমিয়ে আপনার এই একটা কথা শোনার জন্য রাত 12টা
হয়। সাদনান আস্তে করে হেঁটে গিয়ে প্রিয়তার সামনে দাঁড়ায়। ততক্ষণে বেচারি প্রিয়তা কেঁদে দিবে দিবে অবস্থা। সাদনান আলতো করে নিজের দানবী হাত জোড়া মেয়েটার গালে রাখল। নিজের সিগারেটে পোড়া গোলাপি কালচে অধর জোড়া ছুঁয়ে দিল প্রিয়তার কপালে। এসব দেখে এখানে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর চোখ বড় বড় করে তাকায়। তারপর সবগুলো আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে। সাদনান অধর জোড়া ছুঁয়ে দিতেই মেয়েটা পরম আবেশে চোখ জোড়া বন্ধ করতে টুপ করে ডান চোখ হতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শুনো মেয়ে, তুমি আমার অনেক শখের। আমি শুধু তোমার আর তুমি শুধু আমার হয়ে থেকে যেও। বুকের পাশে হাতটা রেখে আমরা এইখানের প্রথম নারী এবং শেষ নারী হয়ে তুমিই থাকবে মেয়ে। প্রিয়তা কান্না চোখে প্রশান্তির হাসি হাসল। এই লোকটা ওকে ভালোবাসে আর ও কি সব ভাবছিল। কথাটা বলেই সাদনান বোনকে কিছু ইশারা করল। সারা এগিয়ে এসে প্রিয়তার হাত ধরে দুজন গেট দিয়ে কলেজের ভিতর চলে গেল। প্রিয়তা যেন সাদনানের বলা কথাগুলো এখনো কানে বাজছে। প্রিয়তা বেশ খুশি লাগছে। মনটাও সাদনানের কথায় ভালো হয়েছে। তাই বেশি কিছু না ভেবে মন খারাপ না করে পরীক্ষার হলে চলে গেল সারার সঙ্গে। সাদনান গাড়িতে বসে কাউকে কল দিল। একবার বাজার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ হলো। হ্যাঁ, বাবা বাড়িতেই থাকবে আজ। তুই আন্টি আঙ্কেল নিয়ে বেরিয়ে পড়। আমি সময় মতো পৌঁছে যাবে। ওপাশের ব্যক্তিটাকে কিছু বলতে না দিয়ে সাদনান ফোনটা কেটে দিল। তারপর 1 মিনিট সময় ব্যয় না করেই গাড়িটা স্টার্ট দিয়ে ঘুরিয়ে নিজ বাড়ির দিকে সাই সাই করে চলে গেল। ভাই ভাবি, আপনারা চাইলে আমরা আজ আংটিটা পরিয়ে যেতে চাই। রাহানের বাবার কথায় সালেহা বেগম কিছু বলবে তার আগেই আজম মির্জা সাদনান যেন তার বাবার কথায় বেশ বিরক্ত হল। ও তো জানে ও
হয়ে নে। প্রিয়তা, তুই ফুফির সাথে আয়। বলেই তিনি আগে আগে হাঁটতে লাগলো। কিন্তু প্রিয়তা পা বাড়াবে তার আগেই সাদনানের মা রান্না ঘর থেকে হন্তদন্ত হয়ে কফি মগ হাতে ছুটে এলো। মা, তুই এটা নিয়ে সাদনানকে দিয়ে আয়। আর তুইও ওখানেই ফ্রেশ হয়ে নিস। কথাটা বলেই তিনি মগটা প্রিয়তার হাতে ধরিয়ে দিল। আর তুমি এসো আপা আমার সঙ্গে, কত কাজ বাকি। বলতে বলতে সুফিয়া বেগমকে নিয়ে চলে গেল। সারা এত সব কথার মাঝে বেচারি নির্লিপ্ততা ভাবে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছে। কিন্তু সেটাও হলো না গেস্ট রুম থেকে রাহানের বাবা মাকে বেরিয়ে আসতে দেখে। সারার মাথায় শুধু একটা প্রশ্ন, আর সেটা হলো ওনারা আমাদের বাড়িতে কি করছে। হঠাৎ সারার বাবা এসে বলল, আম্মা, আপনি ফ্রেশ হয়ে আমার ঘরে আসবেন একবার। আচ্ছা বাবা। বলেই সারা উপরে নিজের কক্ষে চলে গেল। আজম প্রিয়তার সাথে কুশল বিনিময় করে। তারপর প্রিয়তা উপরে সাদনানের কক্ষের দিকে আগাতে লাগল। বাবা আজ শফিক চাচার সাথে কথা বলে এই সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফাইনাল করবে। আমি আমার বউ আর শ্বশুর বাড়ি রাখতে চাই না। ছেলের কথায় আজম চোরা চোখে চাই ছেলের পানে। কিন্তু শফিক তো বলেছিল প্রিয়তার আট। আমি আমার বউ চাই এই সপ্তাহের ভিতর। বিয়ের পরও আর কত দিন বউ ছাড়া থাকব। আর বয়স, সেটা সময় হলে আমি রেজিস্ট্রার করে নিব। বাবাকে বলতে না দিয়ে বলে উঠল সাদনান। ছেলের এমন কথায় আজম তাজ্জব বনে গেল। ছেলে নির্লজ্জ জানে, কিন্তু এতটা বেহায়াপানা মোটেও কাম্য নয়। মা বোনের সামনে কি সব বলছেছি। সারা তাদের থেকে একটু দূরে সোফায় বসে গেমস খেলছে। সালেহা বেগম ভাবলেশহীন, যেন এসব কথায় ওনার মোটেও কিছু আসে যায় না। ছেলে বড় হয়েছে, মেয়েরও বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে এখন বউ নিয়ে এলেই হয়। এত প্যাচাল কেন পারছে স্বামী, সেটাই বুঝতে পারছে না সালেহা বেগম। আমি বলছিলাম কি, আপনি না হয় শফিক ভাইজান এর সঙ্গে একবার কথাটা পেরে দেখেন। আমার মনে হয় না তিনি দ্বিধা মতো করবে। আজম ছেলে কিছু বলতে চাইছিলেন, কিন্তু স্ত্রীর কথায় যুক্তি
গলায় বলে, তুই যা রাহান। রাহান নিচে মই ধরে দাঁড়িয়েছিল। রাহানের ভদ্রভাবে জানায়, আচ্ছা ভাই। তারপর আর কোনো সাড়া পাওয়া গেল না। প্রিয়তা চুপটি করে আছে। কোনো সারা শব্দ নাই, শুধু দুটি মানুষের নিঃশ্বাসের শব্দ বাদে। মিনিট 10 বেশি সময় হয়তো এভাবে ছিল তারা। এত রাতে আপনি এখান দিয়ে কেন আসতে গেলেন? মেইন দরজা দিয়ে আসলেই হতো। এত কষ্ট হতো না। কি বলে আসতাম? যে আমার বউ এই বাড়িতে, তাই আমিও এ বাড়িতে থাকব। তো যা সত্যি তাই তো বলবেন। সাধনানের কথা প্রিয়তা মনোযোগ দিয়ে না শুনেই বলেতে নিয়ে আবারও থেমে বলে, আচ্ছা থাক, কাউকে বলতে হবে না। আমি এখন থেকে রোজ বেলকনির দরজা মেলে রাখব। সাদনান আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে। পারলে হয়তো নিজের মাঝে নিয়ে নিত। তারপর জড়িয়ে ধরে রাখা অবস্থা সাদনান মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে রুমের দিকে এগোতে এগোতে বলে, সে সব আমি পরে দেখে নিব, কিন্তু আপনি তার আগে এটা বলুন গায়ে ওড়না কোথায়? ততক্ষণে রুমে এসে প্রিয়তাকে বিছানায় ছুঁড়ে ফেলবার মতো করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চোয়াল শক্ত করে প্রশ্ন করে, যদি সাদনান আর রাহান থাকতে তবে না হয় একটা কথা ছিল, কিন্তু রাহানের সঙ্গে ওর এক খালাতো ভাইও ছিল। রাহান আর সারার আংটি ববলের দিন এসেছিল। সেদিন প্রিয়তার দিকে তাকিয়েছিল, সাদনান দেখেছিল, কিন্তু কিছু বলেনি। এবার বলবে, কাল এক্কেবারে ভালো করে বুঝিয়ে দিবে। মির্জা সাদনান শাহরিয়ার জিনিসের দিকে নজর দিলে তার ফল কি? তখন প্রিয়তা যখন ফুলের টপগুলো নিচে উবু হয়ে রাখছিল, তখন ওই ছেলেটা লোহার রেলিং হালকা হালকা ফাঁকা জায়গা দিয়ে তাকিয়েছিল, যদিও এত দূর থেকে স্পষ্ট নয়। আবার রাত, তবুও আশেপাশে থেকে আসা আলো ভালোই ছিল। তাই তো তখন ওভাবে হুট করে জড়িয়ে নিয়েছিল। প্রিয়তা বেচারি একটু বাদে বাদে ফুফিয়ে ফুফিয়ে উঠছে। মিনিট 5 মতো সময় নীরবতায় অতিবাহিত হল। সাদনান এখন চুপ। প্রিয়তা একটা শর্ট ফতুয়া, বিভিন্ন প্রাণীর ছবি আঁকা, ঢোলা ঢালি একটা প্লাজো। মেয়েটার কি দোষ? সাদনান তখন তারা দেওয়াতেই তো ওড়না নিতে ভুলেছিল, আর এখন নিজেই বকা বকি করছে। অভিমানে ঘিরে ধরল ছোট্ট মনটা। তবে নিজে এখন অভিমান করলে চলবে না। এই রাগী বেডার রাগ ভাঙতে হবে। সাধনান তখন থেকে আলমারিতে হেলান দিয়ে ফোনে কিছু করছে। সত্যি কি কিছু করছে, নাকি রাগ দমনের চেষ্টা চালাচ্ছে? হয়তো। প্রিয়তা উঠে দাঁড়ালো। পা টিপে টিপে এগিয়ে গেল স্বামী নামক ব্যক্তিটার নিকট। সাদনান টের পেয়েছে, কিন্তু মাথা এখনো ফোনের দিকে ঝুঁকে রেখেছে। প্রিয়তা সামনে গিয়ে দাঁড়ায়, বেশ ভয় পাচ্ছে মেয়েটা। বাবারই কথা, একটু আগে যা খেল দেখেছে, আর কখনো এমন হবে না। সরি। প্রিয়তা কথা শেষ করে সাদনানের পানে চাইল। সাদনান ফোনটা ট্রাউজারের পকেটে রেখে দিয়েছে। প্রিয়তাও সুযোগ বুঝে আলতো করে সাদনানের বুকে মাথা রেখে দিল। সাদনান নড়াচড়া করল না, আগের মতো ঠাই দাঁড়িয়ে। প্লিজ কিছু বলুন। প্রিয়তা কেঁদে দিবে দিবে অবস্থা হয়ে এসেছে আবারও। তবে সাধনান তা হতে দিল না। এর আগেই ঝট করে প্রিয়তার মুখখানা দুহাতের তালুতে নিয়ে নিজের অধর জোড়া মেয়েটার অধরে চেপে ধরে গাঢ় চুম্বনে লিপ্ত হল।
প্রিয়তা বেচারি শ্বাস বন্ধ হয়ে এলো বোধ হয়। পা হাত ছুড়াছুড়ি করতে লাগলো। সাধনান ছাড়ল। সোনা, আর 2 মিনিট প্লিজ, চুপ করে থাকো। কথা সমাপ্ত করে আবারও মুখে পুরে নিল মেয়েটার অধর। ছোট্ট দেহখান আরো কিছুটা কাছে টানল। প্রিয়তা আর হাত পা ছুড়ছে না, কিন্তু ওর মনে হলো আজকের চুম্বনটা বেশ কঠিন। এর আগে তো 2-3 বার করেছে, কিন্তু আজকেরটা অন্য রকম। শ্বাস নেবার সময়ও পাচ্ছে না। মিনিট 2 এর মধ্যেই সাদনান প্রিয়তাকে ছাড়ে। একটু ঝুঁকে ঝট করে কোলে তোলে হাঁটা দিল বিছানার দিকে, শুয়ে দিয়ে লাইট অফ করে। নিজেও এসে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে জানায়, আপনি শুধু আমার, আপনার সব কিছুর উপর শুধু আমার অধিকার। খারাপ ভালো এভরিথিং। আশা করি আমার জন্য হলে নিজেকে সেভ করে রাখবেন। ওই ছেলে যেন আজকে দিনের ভিতর কুমিল্লা থেকে বিদায় হয়। উদম লোমযুক্ত বুক হাত বুলাতে বুলাতে আদেশের সুরে বলে উঠল সাধনান, ভাই আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। সাদনান কথাটা বলতেই রাহান ভদ্রভাবে জানায়, হুম। নিজের কথা সমাপ্ত করে। রাহানকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় সাদনান। ফোন পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে আলমারি দিকে এগিয়ে গিয়ে সেটা খুলে একটা টি শার্ট পরে নিল। তারপর নিচে চলে এলো। সবাই খাবার টেবিলে বসে সাধনানের জন্য অপেক্ষা করছে। সাদনান বোন আর মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর একটা চেয়ার টেনে বাবার বরাবর বসে পড়ল। কাল রাতে কথা হয়েছে শফিকের সঙ্গে। খাবার শেষ আজম মির্জা টিস্যু বক্স হতে টিস্যু নিয়ে সেটায় হাত মুছতে মুছতে জানায়, কি বলেছে ননি? রাজি হয়েছে কি? আজম মির্জা কথা শেষ করতেই বেশ উত্তেজিত হয়ে প্রশ্নগুলো করে বসল সালেহা বেগম। তবে স্বামী তার আজ বড্ড গম্ভীর। প্রশ্নগুলো করলেও এখন আজম মির্জার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নিলেন। আজম সকালে বেরিয়েছিল কোনো রাজনৈতিক দরকারে। যখন বাড়ি এসছে তখন থেকে একদম চুপচাপ। স্ত্রী সাথেও কোনো বাক্য বিনিময় করেনি। তাই সালেহা বেগম ভেবেছে হয়তো রাজনৈতিক কোনো ঝামেলা হয়েছে। কিন্তু এখন স্বামীর মুখে এমন কথা শুনে বেশ আগ্রহী হয়ে প্রশ্ন করে এখন ভয় আছে। কিন্তু সালেহা বেগমকে অবাক করে দিয়ে আজম মির্জা উত্তর করল, হুম রাজি হয়েছে। তবে একটা সমস্যা হলো আমায় কালকের পর দিন চট্টগ্রাম যেতে হবে রাজনৈতিক কিছু সমস্যা সমাধান করতে। তাই ভাবছি যদি এমা ব্যাস আর কিছু আজম মির্জা মুখ দিয়ে বের করতে পারল না। তার আগেই সাদনান বলে উঠল, তাহলে আমরা কালকে গিয়ে আমি আমার বউ নিয়ে আসি। সালেহা বেগম সারা খুশি হলো সাধনানের কথায়। আজম ছেলের দিকে পলকহীন চোখ চেয়ে। তিনি ভাবছে এই নির্লজ্জ ছেলে সত্যি ওনার ছেলে তো। সাদনান সে সব উপেক্ষা করে আবারও বলে উঠল, আমাদের তো তেমন কেউ নেই। আর ফুফিরা তো দেশের বাহিরে, তারা তো আসবে না। আর তোমার দলের যারা আছে তাদের বলে দেও। শেষ তাহলেই তো হলো। সালেহা ছেলের কথায় সাই দিয়ে কিছু বলবে তার আগে আজম মির্জা হাত দিয়ে ইশারা করে বলল, তোমাকে আর ছেলের হয়ে কিছু বলতে হবে না। আমি শফিককে জানিয়ে দেব আমরা কাল যাচ্ছি।
সারা খুশি হয়ে ভাইয়ের এক বাহু জড়িয়ে ধরে। সালেহা বেগম মুচকি যাক, কেউ নেই থাকলে কি হতো। আজম আর বেশি কিছু ভাবতে চাইলেন না, তবে লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বাড়িতে তেমন লোকজন নেই, যা আছে কিছু প্রতিবেশ লোক। আর বেশি মানুষজন নেই। প্রিয়তার মামাও এবার কোনো কাজের চাপের জন্য আসতে পারবে না বলে জানিয়েছেন। মাইশা আয়ানও আসেনি। আজমল চৌধুরীর অসুস্থ, তাই ওনাকে ফেলে মাইশা আসতে রাজি হয়নি। সাদনান উঠতে নিবে, কিন্তু তার আগে শফিক সৌদাগর উপস্থিত হলেন। আমি বলি কি, ওকে না হয় সাদনান বাবা কাল ঢাকা থেকে আসার পর নিয়ে। না, তার দরকার নেই। প্রিয়তাকে আজই সাদনানের সঙ্গে ঢাকা নিয়ে যাবে। শফিক সৌদাগরকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আজম মির্জা কথাটা বলে উঠল। কিন্তু ওরা দুজন থাকবে কোথায়? শফিক, তুই হয়তো ভুলে যাচ্ছি, আমার ঢাকা একটা দুতলা বাড়ি সাথে একটা ফ্ল্যাটও বরাদ্দ আছে আমার ছেলের নামে। না, আমি সে রকম কিছু বলতে চাইনি। আসলেও ও একা থাকতে পারবে কি না তাই বলছিলাম। আজম এর কথায় আমতা আমতা করে বলে শফিক, আপনি এ নিয়ে চিন্তা করবেন
তারপর একটা বাঁকা হাসি দিল। হুট করে মেয়েটার গলায় একটা চুমু খেলো। মিনিট 2-1 সময় মতো এভাবে ছিল। প্রিয়তা নড়েচড়ে উঠল, তবে তন্দ্রা এখন ছুটেনি। সাদনান এবার বেজায় বিরক্ত হল। এই মেয়ে তো ঘুম থেকে উঠছেই না। কিন্তু না উঠলে তো হবে না, উঠতে হবে। শরীরের বস্ত্র নামক জিনিসগুলো ঠিক করতে হবে। এভাবে কিছুতেই গাড়ি থেকে নয়তো বের হওয়া যাবে না। আহ! ঘাড়ে ব্যথা অনুভব করতেই আর্তনা করে উঠল প্রিয়তা। সাদনান তখন মেয়েটার ঘাড়ে মুখ ডুবিয়ে রাখা। প্রিয়তা সাদনানের চুল শক্ত করে খামচে ধরে। মেয়েটার তন্দ্রা এখন একদম ছুটে পালিয়েছে। বেশি সময় লাগলো না ব্যথার কারণ বুঝতে। চুলে টান পড়ায় সাদনান যেন আর বেসামাল হলো। পাগলের মতো অধর স্পর্শ দিতে লাগলে মেয়েটার গলায়। হুট করেই থেমে গেল। মাথা তুলে দৃষ্টি দিল প্রিয়তার মুখের দিকে। মেয়েটার চোখ এখনো বন্ধ আছে। সাদনান নিজের হাত প্রিয়তার কোমর হতে ছাড়িয়ে নিল। হাত মুঠো বন্দি করে। লম্বা লম্বা কটা শ্বাস টানে। নিজে কন্ট্রোল করে। অতঃপর প্রিয়তার গালে আলতো করে হাত রাখে। শক্ত হাতের স্পর্শ মেয়েটার নরম গালে পড়তে চোখ জোড়া মেলে সামনে চায়। দৃষ্টি মিলে দুজনেরই। সাদনান এক দৃষ্টিতে চেয়ে। প্রিয়তা লজ্জা পেল। দৃষ্টি ঘুরালো এলোমেলো। আশেপাশে তাকিয়ে বুঝল গাড়িটা একটা 6 তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে। প্রিয়তা কিছু বুঝতে পারছে না। হয়তো সাদনান এখানে থাকে। সব ভাবনা বাদ দিয়ে প্রশ্ন করল, আমরা কি এসে পড়েছি? সাদনান যেন এতক্ষণ একটা ঘুরে ছিল। প্রিয়তার প্রশ্নে সম্মতি ফিরে পেল। বলতে বলতে প্রিয়তাকে পাশের সিটে বসিয়ে দিল। তারপর গাড়ির দরজা খুলে বেরিয়ে প্রিয়তার পাশের দরজাটাও খুলে দিল। প্রিয়তা নামতে নিবে তার আগেই সাদনান বলল, সবকিছু গুছিয়ে। এতটুকু বলতেই প্রিয়তা ঝটপট নিজের কাপড় ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। অতঃপর আর চোখে তাকালো সাদনানের দিকে। সাদনান এখন চেয়ে পলকহীন চোখে। প্রিয়তা বেচারি আবারও লজ্জা পেল। সারা রাস্তা ওনার সামনে এভাবে বসেছিল। এখন লজ্জা পেতে হবে না। রাতের জন্য তোলা রাখুন। মেয়েটা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। তবে মনে মনে বেশ কিছু কটু কথাও আওড়ে নিল। বিড়বিড় করতে করতে প্রিয়তা গাড়ি ভিতর হতে নেমে সাদনানের পাশে দাঁড়াল। আশেপাশে তাকিয়ে সব কিছু দেখছে। সাদনান গাড়ি লক করে। ঘুরে মেয়েটার হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। পা বাড়ায় সামনের দিকে। মিনিটের মতো হাঁটার পর একটা লিফটের সামনে এসে দাঁড়ায়। সেকেন্ডের মধ্যে দরজাটা খোলে।
পিছন থেকে কথাটা বলে উঠল। সাদনান পিছনে চাইল। মেয়েটা শাড়িটা কোনো রকম গায়ে পেঁচিয়ে দাঁড়িয়ে। সাদনান আস্তে আস্তে এগিয়ে এলো। একটানে মেয়েটাকে নিজের বুকে নিয়ে এলো। মেয়েটা কেঁপে উঠে। ছোট্ট বুকটায় ঝড়ো উঠে। আমার বউয়ের জন্য। অনেক আগে থেকে এগুলো কিনে রেখেছি। মূলত যখন মার্কেট যেতাম নিজের জন্য কাপড় নিতে তখন একটা করে নিতাম। মানে পছন্দ হলেই নিয়ে নিতাম। প্রিয়তা অনেক খুশি হলো, তবে প্রকাশ করল না। সাদনান প্রীতার কিছু বলতে না দেখে নিজের শক্ত চওড়া বুক হতে দু হাত হারা আলগা করে। প্রিয়তা লজ্জা পেল। বাবারই কথা, শরীরে যে শুধু শাড়ির সাথে প্রয়োজন জিনিস পরিহিত আর শাড়িটা কোনো রকম পেঁচানো। সাদনান হাসল শব্দহীন হাসি। অতঃপর আঁচলে হাত রাখে। প্রিয়তা ফট করে চোখ তোলে চাইল সাদনানের দিকে। পর পর চোখ বন্ধ করে নিল। এই চোখে যে বেশিক্ষণ তাকাতে পারে না মেয়েটা। প্রিয়তাকে চোখ বন্ধ করতে দেখে রাগ হলো সাদনানের। আগে না হয় ভয় তাকাতো না, কিন্তু এখন তো ভালোবাসে, তাহলে এখন কেন তাকাতে পারে না? কিন্তু রাগলে চলবে না, প্লিজ তাকান, মিহি কণ্ঠে বলে সাদনান। না, আমার লজ্জা করে। লজ্জার কি আছে, আমি তো আপনারই। তাকান এই দিকে। না প্লিজ। প্রিয়তা। ব্যাস, কাজ হয়ে গেল। ফট করে চোখ তোলে তাকালো। সাদনান উন্মুক্ত। শুধু তোয়ালে পরে। প্রিয়তা চোখ নামালো না। চেয়ে রইল প্রিয় পুরুষটার শক্ত চওড়া বুকটার দিকে। এখন লোভ হচ্ছে মেয়েটার, মনটা চাইছে ওখানে একবার নিজের পাতলা অধর জোড়া ছুঁয়ে দিতে। সাদনান এখনো মেয়েটার মুখ পানে দৃষ্টি। প্রিয়তা বলল প্রিয়তা। এটা কি করলেন আপনি? মিনমিন করে প্রশ্ন করল প্রিয়তা। সাদনান চোখের মধ্যে হাসির একটা রেখা স্পষ্ট উঠেছে। আরও একটু কাছে টেনে মেয়েটাকে বলল, আমায় ভালোবাসো সোনা। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।